আসসালামু আলাইকুম। সলিউশন প্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা সেন্টেন্সের একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা সেন্টেন্সটা আসলে কি সেটা দেখে নিই। সেন্টেন্স হলো এমন একটা গ্রুপ অফ ওয়ার্ডস যা একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। অর্থাৎ সেন্টেন্স পড়লে আমাদের মনে প্রশ্ন থাকে না, মানে মিনিংটা হচ্ছে একদম ক্লিয়ার হয়ে যায়। তার মানে যদি গ্রুপ অফ ওয়ার্ডস মানে কিছু শব্দ, একগুচ্ছ শব্দ যদি মিনিং ক্লিয়ার করে দিতে পারে, তাহলে সেটি সেন্টেন্স। যেমন আই অ্যাম এ টিচার, আমি একজন শিক্ষক। এই যে গ্রুপ অফ ওয়ার্ড আছে এখানে ১, ২, ৩, ৪, এই ৪টা ওয়ার্ড দ্বারা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আমি একজন শিক্ষক। আমি ডাক্তারও না বা ইঞ্জিনিয়ারও না। আমি একজন শিক্ষক এবং আমি কি করি? আমি স্টুডেন্টদের পড়াই। তো সেক্ষেত্রে আই অ্যাম এ টিচার এটা দ্বারা হচ্ছে আমি যদি কাউকে পরিচয় দেই আই অ্যাম এ টিচার, তাহলে ওই ব্যক্তি বুঝে ফেলবে যে আমি আসলে কি কাজ করি এবং আমার পেশা আসলে কি। তাহলে এই গ্রুপ অফ ওয়ার্ডস কিন্তু আম আপনার হচ্ছে ক্লিয়ার করে দিল। মিনিং ক্লিয়ার করে দিল। এইজন্য এটাকে বলা হয় সেন্টেন্স। সে প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। আচ্ছা, সে আসলে কি খেলে? ফুটবল খেলে। সে কিন্তু ক্রিকেট খেলে না, ফুটবল খেলে। তার মানে হচ্ছে এই ফুটবলটা খেলে কে? সে বা মেয়েটা হচ্ছে ফুটবল খেলে। তো এটা দ্বারা বুঝলাম যে মেয়েটা হচ্ছে ফুটবল খেলে। মেয়েটা ক্রিকেট খেলে না বা অন্য কিছু খেলে না। মেয়েটা হচ্ছে ফুটবল খেলা পছন্দ করে বা ফুটবল খেলে। তো এইটা দ্বারা হচ্ছে এই যে এইখানকার গ্রুপ অফ ওয়ার্ডস দ্বারা হচ্ছে আমরা আমাদের কাছে মিনিং ক্লিয়ার হয়ে গেল যে সে ফুটবল খেলে। তাহলে এটাকে আমরা সেন্টেন্স বলতে পারি। একই রকম হচ্ছে আ যদি আমরা এটাকে দেখি, দেখেন এখানেও কিন্তু গ্রুপ অফ ওয়ার্ডস আছে। মানে কিছু একগুচ্ছ শব্দ আছে। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। প্রায় ৪ টা শব্দ আছে। তো প্লেয়িং ইন দ্য ফিল্ড মানে হচ্ছে মাঠে খেলা। আচ্ছা, মাঠে খেলা যদি আমরা এইটুকু বলি যে মাঠে খেলা। আচ্ছা, মাঠে খেলা আ কারা খেলে বা কে খেলে? মাঠে কি খেলা? ফুটবল নাকি ক্রিকেট? কিছুই কিন্তু আসলে বলা নাই। তার মানে হচ্ছে এই মাঠে খেলা শুধু এইটুকু বললে আমাদের অর্থ একদম ক্লিয়ার হচ্ছে না। মিনিংটা কমপ্লিট হচ্ছে না বা মিনিং ক্লিয়ার হয়ে যাচ্ছে না। যেহেতু প্লেয়িং ইন দ্য ফিল্ড মিনিংকে ক্লিয়ার করতে পারতেছে না, সো এটা আসলে সেন্টেন্স না। তাহলে একগুচ্ছ শব্দ হলেই যে সেন্টেন্স হবে তা কিন্তু না। এখন আরেকটা বিষয় আছে, সেটা হলো শুধুমাত্র একটা ওয়ার্ডও যদি মিনিং ক্লিয়ার করে দিতে পারে তাহলে সেটিও সেন্টেন্স। তাহলে এখন আর গ্রুপ অফ ওয়ার্ড হওয়ার প্রয়োজন নাই। একটা ওয়ার্ডও যদি ক্লিয়ার করতে পারে তাহলে সেটিও সেন্টেন্স। এখন ধরেন আমি যদি কাউকে বলি গো, তার মানে কি? আমি বলতেছি যাও। আচ্ছা, রান দৌড়াও, তার মানে বলতেছি যে আ দৌড়াও মানে তুমি দৌড়াও। এখন আমি যদি বলি যে গো, তার মানে আমি যাকে গো বলবো সে কিন্তু বুঝে ফেলবে যে তাকে আমি এখানে থাকতে বলতেছি না, চলে যেতে বলতেছি। তার মানে তার কাছে আমি কি বলতে চাচ্ছি সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। আবার আমি যদি কাউকে বলি দৌড়াও, তাহলে সে কিন্তু দৌড়াবে। তার মানে সে যেহেতু দৌড়াচ্ছে, তার মানে সে বুঝতে পেরেছে যে আমি আসলে তাকে কি বলতেছি, সেই অনুযায়ী সে কাজ করছে। তার মানে তার কাছে আমার কথাটা কিন্তু, আমার সেন্টেন্সটা কিন্তু ক্লিয়ার, মানে আমার অর্থটা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। সো এইজন্য একটা ওয়ার্ডও যদি মনের ভাব প্রকাশ করতে পারে অপর ব্যক্তির কাছে, তাহলে সেটিও সেন্টেন্স। তাহলে একটা ওয়ার্ডও কিন্তু সেন্টেন্স হতে পারে। তার মানে ক্লিয়ার মিনিং পাওয়া গেলে আমরা সেটাকে কি বলতে পারি? সেন্টেন্স বলতে পারি। সো এখানে আমরা আরও কিছু আ রেখেছি, দেখেন কিছু বিষয় রেখেছি, সেটা হলো আমরা কিন্তু সবাই জানি যে বাংলা ব্যাকরণে আ একটা সার্থক বাক্যকে ৩ টা গুণ দ্বারা নির্বাচন করা হয়। মানে যেই বাক্যের মানে এই ৩ টা বিষয় থাকে তাকে আমরা সার্থক বাক্য বলি। সো বিষয়গুলো হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি এবং হচ্ছে যোগ্যতা। সো ইংরেজি গ্রামারের মধ্যেও, মানে ইংলিশ গ্রামারের মধ্যেও ওই বিষয়টা কিছুটা থাকে। যেমন ধরেন হচ্ছে আমরা যদি বলি যে আ দ্য বয়েজ মানে ছেলেটা, ছেলেটা হলো বা ছেলেটা কি করছে? আমি আর কোনো কিছু বলতেছি না। জাস্ট থেমে গেলাম যে ছেলেটা, এরপর থেমে যাচ্ছি। এখন আমি যদি থেমে যাই তাহলে কিন্তু আমার কথা যে শুনতেছে তার ভিতরে কিন্তু একটা আকাঙ্ক্ষা থাকবে যে আসলে মানে সে বাকি কথাটা শুনতে চাচ্ছে। তার মানে এইটুকু আসলে সেন্টেন্স হইল না। সো আমাকে আসলে হচ্ছে আরো আ মানে তার আকাঙ্ক্ষাটাকে নিবৃত্তি করতে হবে। মানে হচ্ছে শেষ করতে হবে। তাহলে আমি যদি বলি, "দ্য বয় ইজ ইটিং রাইস" মানে ছেলেটা ভাত খাচ্ছে। এখন কিন্তু মিনিং ক্লিয়ার হয়ে গেল যে ছেলেটা ভাত খাচ্ছে। তাহলে এই যে এই সার্থক বাক্য মানে অ্যাকচুয়াল যে সেন্টেন্সটা, অ্যাকুরেট যে সেন্টেন্সটা তার মধ্যে কিন্তু এই আকাঙ্ক্ষার নিবৃত্তি হওয়া উচিত। ওকে। এরপর আরেকটা বিষয় আছে, সেটা হলো যোগ্যতা। এখন আমি যদি বলি, "দ্য বয় ইজ ফ্লাইং ইন দ্য স্কাই" আচ্ছা, মানে ছেলেটা আকাশে উড়ছে। এখন
আসলে কি ছেলে আকাশে উঠতে পারে? এটা কিন্তু সম্ভব না। মানুষ কিন্তু আকাশে উঠতে পারে না। সো মানুষ যেহেতু আকাশে উঠতে পারবে না, তার মানে এই বয়ের কিন্তু এটা আসলে যোগ্যতা না, মানে যোগ্যতা নাই যে আকাশে ওড়ার যোগ্যতা নাই। যেহেতু বয়টার হচ্ছে আকাশে ওড়ার যোগ্যতা নাই, তাহলে এটাও আসলে সার্থক বাক্য হতে পারে না। এরপরে যদি বলি যে ইজ দ্য রাইস ইটিং বয়, মানে ইজ এর মিনিং যদি আমরা ধরি হয়, হয় ভাত খাওয়া বয়, এরকম যদি আমরা বলি, তাহলে কিন্তু আসলে ক্লিয়ার অর্থ দিচ্ছে না, মানে এখান থেকে আমরা ক্লিয়ার মিনিং পাচ্ছি না। তার মানে যদি আমরা এইটুকু বলি দ্য বয় ইজ, তাহলে আকাঙ্ক্ষা থেকে যায়। আবার যদি বলি যে হচ্ছে দ্য বয় ইজ প্লেয়িং দ্য ফিল্ড, তার মানে যোগ্যতা থাকে না। এরপরে আছে আকাঙ্ক্ষা এবং যোগ্যতা, এবং আরেকটা বিষয় আছে আসক্তি। আসক্তি বলতে বোঝায় যে আসলে প্রপার অর্ডার, মানে ইংরেজিতে প্রপার অর্ডার থাকবে, মানে একটা সাজানো গোছানো থাকবে যে এইটার পরে এটা বসবে, এটার পরে এটা বসবে, সাবজেক্টের পরে ভার্ব আসবে। সো সাবজেক্ট হবে, যেমন বয়টা সাবজেক্ট, সাবজেক্টের পরে আসবে কি ভার্ব আসবে। তো এই ভার্ব আসবে, এই যে ইজ ভার্ব। তো এখন যদি এরকম প্রপার অর্ডারে সাজানো না থাকে, মানে গ্রুপ অফ ওয়ার্ড, এখানে ১টা ২টা ৩টা ৪টা ৫টা, এই ৫টা ওয়ার্ড যদি প্রপার অর্ডারে সাজানো না থাকে, তাহলেও সেটা ক্লিয়ার মিনিং দেয় না এবং সেটা সেন্টেন্স না। তো আমরা এই ৫টা ওয়ার্ডকে সাজালে আমরা এটা পাই যে দ্য বয় ইজ ইটিং রাইস, মানে ছেলেটা ভাত খাচ্ছে। আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য বয়, মানে যে কাজ করবে। আহ, এবং হচ্ছে ইজ হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, এবং এরপরে হচ্ছে আমাদের মূল ভার্ব আছে, এবং হচ্ছে আমাদের অবজেক্ট আছে, মানে কর্মটা আছে। আহ, যেই কাজটা করছে, কি করতেছে, ভাত খাচ্ছে। সো আমাদের যে বিষয়টা সেটা হলো যে সেন্টেন্স হতে হলে প্রপার অর্ডার থাকতে হবে, একটু সাজানো গোছানো থাকতে হবে, তাহলে মিনিংটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা মোটামুটি সেন্টেন্সের কিছু বেসিক ধারণা শিখলাম। তো এখন আমরা হচ্ছে সেন্টেন্সের কিছু পার্টস শিখি, যে আসলে সেন্টেন্সটাকে কয় ভাগে ভাগ করা যায়। সো প্রত্যেকটা সেন্টেন্সকে প্রধানত দুটি অংশে ভাগ করা যায়, মানে সকল সেন্টেন্সকে আমরা এই দুই ভাগে ভাগ করতে পারবো। এক হচ্ছে সাবজেক্ট, আর দুই হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট আসলে কি? সাবজেক্ট একদম সেন্টেন্সের শুরুতে থাকবে, একটা ব্যক্তি বা বস্তু বা কোনো কিছুর নাম থাকবে, এবং যার সম্পর্কে, মানে ওই ব্যক্তি বা বস্তুর পরে কিছু বিবরণ দেওয়া থাকবে। তো সাবজেক্ট হিসেবে কোন পার্টস অফ স্পিচ বসে? সাবজেক্ট হিসেবে নাউন অথবা প্রোনাউন বসে। কোনো কিছুর নামই হচ্ছে নাউন, তো নাউন বসতে পারে। আর নাউনের পরিবর্তে যেমন হি, শি, ইট, দে, যে প্রোনাউনগুলো আছে সেগুলো বসতে পারে। তার মানে সেন্টেন্সের শুরুতে থাকবে নাউন অথবা প্রোনাউন, আর শুরুতে যা থাকবে তাকেই বলা হবে হচ্ছে সাবজেক্ট। ওকে, এবার শুরুতে যে ওয়ার্ডটা আছে সেটাকে বাদ দিয়ে এরপরে যা যা দেখতে পাবো সম্পূর্ণটাই হচ্ছে প্রেডিকেট। আর প্রেডিকেট কি? প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট সম্পর্কে যা বলা হয়, মানে সাবজেক্টের পরে আমরা যা যা দেখতে পাবো সেগুলোই হচ্ছে প্রেডিকেট। সো আমরা এক্সাম্পল দেখলে খুব ক্লিয়ার হয়ে যাবে। আমরা কিছুক্ষণ আগে বললাম যে সাবজেক্ট শুরুতে বসে, তার মানে রহিমটা হচ্ছে আমার সাবজেক্ট। ওকে, এই সাবজেক্টের জায়গায় যে বসে সে হচ্ছে নাউন অথবা প্রোনাউন হয়, মানে কোনো কিছুর নাম হয়, ব্যক্তি বা বস্তুর নাম হয়। সো এটা কি? এটা একটা ব্যক্তির নাম। ওকে, তাহলে রহিমটা হচ্ছে একটা ব্যক্তির নাম, এটা হচ্ছে একটা নাউন যেটা শুরুতে বসছে, এবং এটা সাবজেক্ট। তাহলে শুরুতে যে নাউন বা প্রোনাউনটা বসে সেটাকে কি বলা হয়? সাবজেক্ট বলা হয়। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। এরপরে হচ্ছে বলা হচ্ছে, এরপরে বাকি যা থাকে সম্পূর্ণটুকুই হচ্ছে প্রেডিকেট। তাহলে এই পুরোটাই হচ্ছে আমাদের প্রেডিকেট। তাহলে একটা সেন্টেন্সের কয়টা পার্ট হয়? দুইটা পার্ট হয়, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। তো আমরা সাবজেক্ট আর প্রেডিকেট বুঝলাম। আরেকটা কথা বলা হয়েছিল যে প্রেডিকেটটা আসলে কি? প্রেডিকেটটা হলো ওই সাবজেক্ট সম্পর্কে যে তথ্য দিচ্ছি সেটাই হচ্ছে প্রেডিকেট। এখন রহিম সম্পর্কে আমাদের কি তথ্য হচ্ছে? এখানে রহিম সম্পর্কে তথ্য হচ্ছে যে রহিম ক্রিকেট খেলে। রহিম সম্পর্কে আমরা তথ্য দিলাম যে রহিম হচ্ছে ক্রিকেট খেলে। তাহলে সাবজেক্ট সম্পর্কে, সাবজেক্টের পরে যে ইনফরমেশনগুলো থাকে, যেগুলো সাবজেক্ট সম্পর্কে ইনফরমেশন দেয়, তাহলে সেটাই হচ্ছে প্রেডিকেট। ওকে, আর যদি প্রেডিকেট বলা হয়, তাহলে প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট মানে সাবজেক্ট সম্পর্কে যে অর্থগুলো আমরা পাচ্ছি, যে অতিরিক্ত তথ্যগুলো পাচ্ছি সেটাই হচ্ছে প্রেডিকেট। ওকে, এরপরে হচ্ছে এখানে সাবজেক্ট হচ্ছে রহিম, সরি, পর আরেকটা সেন্টেন্স আমরা দেখি, এটা আরও একটু ক্লিয়ার হয়ে যাব। দ্য বয় ইজ প্লেইং ফুটবল, মানে ছেলেটা ফুটবল খেলছে। তাহলে দেখেন শুরুতেই কিন্তু একটা নাউন আছে, বয়, এই বয়টা হচ্ছে একটা নাউন, মানে শুরুতেই হচ্ছে নাউন বা প্রোনাউন বসে, আর সেই অংশটুকুই বলা হয় সাবজেক্ট। তাহলে এটুকু হচ্ছে আমার সাবজেক্ট। তাহলে সাবজেক্ট ব্যতীত যা আছে সেগুলোই হচ্ছে আমার প্রেডিকেট। তাহলে ইজ প্লেইং ফুটবলটা হচ্ছে আমাদের কাছে প্রেডিকেট। ওকে, আর প্রেডিকেট হচ্ছে এমন কিছু যা সাবজেক্ট সম্পর্কে তথ্য দিচ্ছে। সাবজেক্ট সম্পর্কে বলা হচ্ছে,
সাবজেক্ট সম্পর্কে কি বলা হচ্ছে? সাবজেক্ট সম্পর্কে বলা হচ্ছে ছেলেটা ফুটবল খেলছে, ইজ প্লেয়িং ফুটবল। তো সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় সেটি হচ্ছে প্রেডিকেট। ওকে, এরপর দেখেন সুমন টিচেস ইংলিশ, সুমন ইংরেজি পড়ায়। এখন এই যে কে পড়ায়? সুমন পড়ায়। ওকে, সুমন কি কোনো কিছু, কোনো একটা ব্যক্তির নাম? ওকে, তাহলে নাউন এটা। ব্যক্তি বা বস্তুর নামকে কি বলা হয়? নাউন বলা হয়। আচ্ছা, নাউন যদি সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে সেটা সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট পেয়ে নিলাম, তো সেন্টেন্সের পার্ট কয়টা? দুইটা। তো সাবজেক্ট পেয়ে গেছি, এখন বাকি পার্টটা কি? বাকি পার্টটা হচ্ছে প্রেডিকেট। আর প্রেডিকেটে কি করা হয়? সাবজেক্ট সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়া হয়। সাবজেক্ট সম্পর্কে কি দেওয়া হচ্ছে? সুমন সম্পর্কে বলা হচ্ছে সুমন হচ্ছে ইংরেজি পড়ায়। তাহলে আমাদের এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হচ্ছে সুমন আর প্রেডিকেট হচ্ছে টিচার্স ইংলিশ। ওকে, আমরা একটা সেন্টেন্সের পার্টগুলো বুঝে ফেললাম, এখন আমরা টাইপস বুঝে ফেলি সেন্টেন্স আসলে কত রকমের হতে পারে। সো প্রথমে আমরা একটা সেন্টেন্স লিখেছি, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটা ঠিক এরকম যে এই সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বিবরণ দেওয়া হয়, মানে কিছু বর্ণনা করা হয় এবং সেটা ক্লিয়ার মিনিং দিবে। যেমন হচ্ছে বর্ণনা করা হচ্ছে, মানে সে সে সৎ আর কি, সে হচ্ছে সৎ, শি ইজ অনেস্ট, সে হচ্ছে সৎ, মানে এটা আমরা বর্ণনা করে দিলাম যে সে সৎ। তার মানে এই যে একটা বর্ণনা করা হলো, এরকম সেন্টেন্সকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্স একটা কমন স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট থাকবে, এরপরে ভার্ব থাকবে, এরপরে বাকি অংশ থাকবে, মানে এক্সট্রা যে বাকি যা যা থাকতে পারে সেগুলো থাকবে। প্রথমে সাবজেক্ট থাকবে, এরপরে ভার্ব থাকবে। দেখেন সি হচ্ছে সাবজেক্ট আর ইজ হচ্ছে আমাদের কি অক্সিলারি ভার্ব। তাহলে সাবজেক্টের পরে ভার্ব থাকবে, এরপরে বাকি যা ইচ্ছা থাকবে। তো এটাকে আমরা, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স স্ট্রাকচার। একই রকম দেখেন, এই যে সাবজেক্ট হচ্ছে আই, লাইক হচ্ছে ভার্ব। আই লাইক ম্যাঙ্গোস, মানে আমি আম পছন্দ করি। তো এটা দ্বারা কিন্তু ক্লিয়ার মিনিং দিচ্ছে যে আমি আসলে কি, কোন ফলটা পছন্দ করি? আম পছন্দ করি। ওকে, প্রথমত ক্লিয়ার মিনিং দিল এবং কয়েকটি ওয়ার্ড, এবং তার মধ্যে শুরুতে যে বসলো কে, সে হচ্ছে, এটা কিন্তু নাউন না, এটা হচ্ছে প্রোনাউন। কারণ কোনো একটা নামের পরিবর্তে বসছে। যেমন আমার পরিবর্তে, আমার নাম কি? সুমন। সুমনের পরিবর্তে আমি নিজের কথা যেহেতু বলতেছি তাহলে আই ইউজ করতেছি। তো নাউনের পরিবর্তে মানে সুমনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটি হচ্ছে প্রোনাউন। তাহলে নামের পরিবর্তে আমরা যেটা ব্যবহার করবো সেটি হচ্ছে প্রোনাউন। সো নাউন বা প্রোনাউন শুরুতে বসবে, সেটাকে সাবজেক্ট বলা হবে। আই হচ্ছে আমার সাবজেক্ট, এরপরে হচ্ছে আমার ভার্ব, আর এরপরে হচ্ছে বাকি অংশ। ওকে, তাহলে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং হচ্ছে বাকি অংশ থাকবে। তার শুরুতেই সাবজেক্ট এবং ভার্ব যদি আমরা পাই তাহলে সেটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে পারবো। ইন্টারগেটিভ সেন্টেন্স জানার একদম সহজ উপায় সেটা হচ্ছে প্রত্যেকটা ইন্টারগেটিভ সেন্টেন্সের শেষে নোট অফ ইন্টারোগেশন থাকবে, মানে এই চিহ্নটা থাকবে। এবং যেই সেন্টেন্স দিয়ে প্রশ্ন করা হবে সেটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেন্টেন্স দিয়ে যদি প্রশ্ন করা হয় এবং যদি শেষে এই নোট অফ ইন্টারোগেশন চিহ্নটা থাকে তাহলে আমরা সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে পারবো। যেমন ডু ইউ লাইক ম্যাঙ্গো, তুমি কি আম পছন্দ করো? প্রশ্ন করছে, তুমি কি আম পছন্দ করো? যেমন হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো? তাহলে এই দেখেন যে বিষয়টা সেটা হলো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু প্রশ্ন করা হয় এবং শেষে কিন্তু নোট অফ ইন্টারোগেশন থাকে। তো আমরা বুঝবো যে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আরেকটা ওয়ে সেটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড যেগুলো আছে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে অথবা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হতে পারে। তো ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয় অথবা অক্সিলারি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে বসে। আমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, এরপরে হচ্ছে ভার্ব, এরপরে হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। বাট ইন্টারোগেটিভের মধ্যে কিন্তু এরকম যে সাবজেক্টের আগে বসবে অক্সিলারি ভার্ব। যেমন দেখি, এই যে সাবজেক্ট ইউ, সাবজেক্ট কি হয়? নাউন অথবা প্রোনাউন হয়, তাহলে এটা হচ্ছে প্রোনাউন। তাহলে এই যে নাউন বা প্রোনাউন মানে সাবজেক্টের আগে কে বসছে? অক্সিলারি ভার্ব বসছে। এই যে সাবজেক্ট, সাবজেক্টের আগে কে বসছে? ডু অক্সিলারি ভার্ব। আমরা জানি যে ডু ডাজ ডিড এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবেও বসে। তাহলে সাবজেক্টের আগে আমরা কিন্তু অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছি। ওকে, এরপরে দেখেন আমরা আরেকটা সেন্টেন্স নিয়ে আলোচনা করব, সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটা এমন যে এই সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এই বিষয়গুলো বোঝাবে। আর এটা একটা কমন স্ট্রাকচার হচ্ছে এই সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হয়, ভার্বের পরে অবজেক্ট থাকে, ভার্ব দিয়ে শুরু হয়। ওকে, তারপরে অবজেক্ট বা হচ্ছে অ্যাডভার্বিয়ালস যে কিছু থাকতে পারে। মোট কথা ভার্ব দিয়ে শুরু হলে সেই সেন্টেন্সটাকেই আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারবো। দেখি তো আমাদের ভার্ব দিয়ে শুরু হয়েছে কিনা। যেমন হচ্ছে ক্লোজ দ্য ডোর, মানে দরজাটা বন্ধ করো। এই যে ক্লোজটা কিন্তু একটা ভার্ব।
ওকে, এরপর দেখেন হেল্প মি, আমাকে সাহায্য করো, এই যে হেল্পটা কিন্তু ভার্ব। এরপর দেখেন রেসপেক্ট ইউর প্যারেন্টস, এই যে রেসপেক্ট ইউর প্যারেন্টস, এই রেসপেক্ট মানে হচ্ছে সম্মান করা, এটাও কিন্তু একটা ভার্ব। এবং ভার্বের বেস ফর্ম মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, মানে হচ্ছে ভি অন দিয়ে শুরু হবে। যেমন ক্লোজ, ক্লোজড, ক্লোজড, হেল্প, হেল্পড, হেল্পড, মানে ভি অন, ভি টু, ভি থ্রি। তার মানে অলওয়েজ হচ্ছে ভার্বের ভি অন দিয়ে স্টার্ট হবে এমন সেন্টেন্সকে বলা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। এখন একটা বিষয় আমরা ক্লিয়ার করি, সেটা হলো আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখেছি যে সেন্টেন্সের দুটো পার্ট হয়, একটা হচ্ছে সাবজেক্ট এবং একটা হচ্ছে প্রেডিকেট। সো আমাদের যদি এইখানে বলা হয় যে সাবজেক্ট আর প্রেডিকেট কই, এটা তো ভার্ব দিয়ে শুরু হচ্ছে, তাহলে এটা সাবজেক্ট কই, এটা তো ভার্ব আর এটাকে আমরা অবজেক্ট ধরলাম, তাহলে ভার্বের পরে কি অবজেক্ট, তাহলে সাবজেক্টটা কোথায়? সো তাহলে কি সেন্টেন্সের মধ্যে যে দুটো পার্ট বলা হয় সাবজেক্ট এবং বাকি যে অংশটাকে সেটা হচ্ছে প্রেডিকেট। তার মানে আমরা হচ্ছে ক্লোজ দ্য ডোর প্রেডিকেট দেখতে পাচ্ছি। ক্লোজ দ্য ডোর মানে ভার্ব বাকি যা যা থাকে সেগুলো হচ্ছে প্রেডিকেট। তাহলে ক্লোজ দ্য ডোর প্রেডিকেট দেখতে পাচ্ছি বাট সাবজেক্ট দেখতে পাচ্ছি না, তাহলে কি সেন্টেন্সের বিষয়টা কি ভুল, যে সেন্টেন্সে আসলে একটা পার্টও থাকতে পারে? আসলে বিষয়টা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় একটা সাবজেক্ট ইউ সাধারণত উচ্চ থাকে, মানে প্রত্যেক ইম্পারেটিভ সকল সেন্টেন্সের শুরুতেই আপনি ইউ বসাইতে পারবেন। আপনি মনে মনে যদি ইউ বসায় দেন, যে ক্লোজ দ্য ডোর যদি আমরা বলি কাউকে যে ক্লোজ দ্য ডোর মানে কি দরজাটা বন্ধ করো, তো আমি যাকে বলতেছি সে তো ইউ, ইউ হচ্ছে ইউ নামে একটা পার্সন আছে তাকে আমি বলতেছি। সো সেই ইউটা যদি আমরা বলি যে ইউ ক্লোজ দ্য ডোর মানে তুমি দরজাটা বন্ধ করো, একই কথা, দরজা বন্ধ করো বা তুমি দরজা বন্ধ করো একই কথা। তার মানে হচ্ছে মিনিং সেম থাকে। সো এই জন্য আসলে ইউ বসানোর প্রয়োজন পড়ে না, কারণ সকল ইম্পারেটিভ সেন্টেন্সের একটাই সাবজেক্ট, সেটা হচ্ছে ইউ। তাহলে ইনভাইটিভ সেন্টেন্সেও কিন্তু সাবজেক্ট এবং প্রেডিকেট আছে, ইউ হচ্ছে আমার সাবজেক্ট আর বাকি যে অংশটুকু সেটা হচ্ছে প্রেডিকেট। এখন প্রেডিকেটের মধ্যে ভার্ব থাকে, আসলে প্রেডিকেটে আসলে কী কী উপাদান থাকে সেটা যদি আমরা লিখি, সেটা হলো প্রেডিকেট তো অনেক বড়, সাবজেক্ট তো একটা ওয়ার্ড। আচ্ছা, সাবজেক্টটাকে বাদ দেওয়ার পরে বাকি যা থাকে সবই হচ্ছে প্রেডিকেট। সো প্রেডিকেটে আসলে কয়েকটি উপাদান থাকতে পারে। এক হচ্ছে প্রেডিকেটের মধ্যে ভার্ব থাকে, প্রেডিকেটের মধ্যে অবজেক্ট থাকতে পারে, প্রেডিকেটের মধ্যে অবজেক্টের পরিবর্তে অ্যাডভার্বিয়ালস থাকতে পারে, প্রেডিকেটের অংশের মধ্যে আমরা ভার্বের পরে হচ্ছে অ্যাডজেক্টিভ দেখতে পারি, এরপরে হচ্ছে প্রেডিকেটের মধ্যে কমপ্লিমেন্ট থাকতে পারে। তার মানে হচ্ছে প্রেডিকেটের অনেকগুলো এলিমেন্ট আছে। যেমন প্রেডিকেটের অংশ হবে ভার্ব প্রেডিকেটের অংশ, অবজেক্ট প্রেডিকেটের অংশ, অ্যাডভার্ব প্রেডিকেটের অংশ, অ্যাডজেক্টিভ প্রেডিকেটের অংশ এবং হচ্ছে কমপ্লিমেন্টও প্রেডিকেটের অংশ। ওকে, তাহলে আরেকটা বিষয় সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু অলওয়েজ ভার্ব দিয়ে শুরু হয়, যেমন ক্লোজ দিয়ে শুরু হলো, হেল্প দিয়ে শুরু হলো, ভার্ব দিয়ে শুরু হলো, রেসপেক্ট দিয়ে শুরু হলো। তাহলে প্লিজ কেন? যদি অনুরোধ করা বোঝায় তাহলে এই প্লিজ বা কাইন্ডলি নামক অ্যাডভার্ব দিয়ে শুরু হয়। প্লিজ বা কাইন্ডলি নামক অ্যাডভার্ব দিয়ে শুরু হয় এবং অ্যাডভার্বের পরে যথারীতি ভার্বটা থাকে। সো মেইনটা হচ্ছে আমাদের ভার্বটাকে ধরতে হবে, এই অ্যাডভার্বটা আসলে আমাদের ধরার প্রয়োজন নাই। তাহলে আমরা বুঝবো যে ইম্পারেটিভ সেন্টেন্স কী দিয়ে শুরু হয়, ভার্ব দিয়ে শুরু হয়। ওকে, আমরা এখন অবজেক্টিভ সেন্টেন্স বুঝবো। অবজেক্টিভ সেন্টেন্সটা আসলে কি, যেই সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা প্রার্থনা বোঝায় সেটাই হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। আর অবজেক্টিভ সেন্টেন্সের একটা স্ট্রাকচার হলো যে ম্যাক্সিমাম হচ্ছে মে দিয়ে শুরু হয়, আবার মে ছাড়াও থাকতে পারে। আর যেগুলো মে দিয়ে শুরু হয় সেই মেয়ের পরে আবার অ্যাসার্টিভ স্ট্রাকচার থাকে। আমরা প্রথমে অ্যাসার্টিভে বলেছি যে অ্যাসার্টিভ স্ট্রাকচারটা কেমন। অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো এরকম, সাবজেক্টের পরে ভার্ব থাকবে, ভার্বের পরে যা ইচ্ছা থাকবে, মানে এক্সট্রা কিছু ইনফরমেশন থাকবে। সাবজেক্টের পরে ভার্ব থাকবে, ভার্বের পরে হয়তো অবজেক্ট থাকলো বা হচ্ছে কমপ্লিমেন্ট হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্বিয়ালস হতে পারে, যা কিছু হতে পারে। তো সাবজেক্ট আর ভার্ব হচ্ছে ফিক্স থাকতেই হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে। তো এই অপারেটরটা কাঠামো এরকম কীরকম, যে এই যে অ্যাসার্টিভের স্ট্রাকচার এর আগে জাস্ট মে বসবে, তাহলেই সেটা হয়ে গেল অপটেটিভ। যেমন হচ্ছে এই যে ইউ সাবজেক্ট, লিভ ভার্ব, এরপরে আমি এক্সট্রা অংশটা দিয়ে দিলাম, তাহলে সাবজেক্ট ভার্ব এবং এক্সট্রা অংশ। স্ট্রাকচারটা কিসের, অ্যাসার্টিভ স্ট্রাকচার। এর আগে বসাইলাম মে, এবং যখন আমি সামনে মে বসাই দিলাম তখনই হয়ে গেল অপটেটিভ সেন্টেন্স। ওকে, এবং এই সেন্টেন্স দ্বারা তখন মিনিং হয়ে যাবে যে কোনো কিছু ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা, যেমন মে ইউ লিভ লং মানে তোমাকে তোমার দীর্ঘজীবী কামনা করছি, তার মানে আমি ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করছি। মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমাকে সাহায্য করুক, বা আল্লাহ তোমার সহায় হোক। এই যে এই বিষয়গুলো যে আমরা বলি, আমরা হচ্ছে এগুলো দ্বারা প্রার্থনা করি বা হচ্ছে মনের ইচ্ছা পোষণ করি।
যেমন আরেকটা বিষয়, এই মে ছাড়াও কিন্তু অনেক সময় আহ, মানে অপারেটিভ সেন্টেন্স হতে পারে বা ইচ্ছা প্রার্থনা প্রকাশ করতে পারে। যেমন লং লিভ দ্য কিং, মানে রাজার দীর্ঘায়ু কামনা করা হচ্ছে, যার রাজা দীর্ঘজীবী হোক, এই যে ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা হচ্ছে, এই ধরনের সেন্টেন্স অনেক সময় মে থাকবে না। সো মে না থাকলেও কিন্তু সেটা অপারেটিভ সেন্টেন্স। আর এটা আসলে মূলত এরকম ছিল যে আমরা তো জানি যে অপারেটিভ সেন্টেন্সটা আসলে এরকম যে মের পরে অ্যাসার্টিভ হয়। সো অ্যাসার্টিভ যদি দেই তাহলে এই সাবজেক্টকে দ্য কিং, মানে যিনি দীর্ঘজীবী হবে, তাহলে মে দ্য কিং হবে এখানে। তাহলে মে দ্য কিং, এরপরে হচ্ছে অ্যাসার্টিভে কি হয়, মের পরে হচ্ছে সাবজেক্ট থাকে, যে সাবজেক্ট দ্য কিং এর পরে ভার্ব আসবে, এখানে ভার্ব কোনটা, লিভ, তাহলে এরপরে আসবে লিভ, তাহলে মে দ্য কিং লিভ। এরপরে বাকি আছে কি, বাকি আছে আসলে লং, তাহলে মে দ্য লিভ, মে দ্য কিং লিভ লং। তাহলে মূলত সেন্টেন্সটা এরকম ছিল, মে দ্য কিং লিভ লং। এখন মেটা উজ্জ্ব হয়ে গেল, মানে উঠে গেল, গিয়ে হচ্ছে একটু প্যাটার্ন চেঞ্জ হয়ে লং লিভ দ্য কিং এভাবেও বলা যায়। সো এটিও আসলে হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। সো এরপরে হচ্ছে আমরা লাস্ট একটা সেন্টেন্স আলোচনা করব, সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। যে মানে এই সেন্টেন্স দ্বারা সাধারণত আবেগ প্রকাশ করা হয়, দুঃখ, কষ্ট, বেদনা, এই বিষয়গুলো হচ্ছে বা সারপ্রাইজড হওয়া, অবাক হয়ে যাওয়া, এরকম বিষয়ে যেই সেন্টেন্স দ্বারা প্রকাশ করা হয় সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এইটা চিনব কিভাবে, একদম কমন বিষয়, যেরকম ইন্টারোগেটিভ চিনি আমরা নোট অফ ইন্টারোগেশন দেখে, ঠিক এক্সক্লামেটরি চিনব আমরা হচ্ছে এই নোট অফ এক্সক্লামেশন দেখে। এই চিহ্নটাকে বলা হয় আবেগ চিহ্ন বা নোট অফ এক্সক্লামেশন। যেমন হট এ বিউটিফুল ডে, মানে হচ্ছে আজকের দিনটা মানে খুবই সুন্দর, মানে অবাক হয়ে বলতেছে আজকের দিনটা তো খুব সুন্দর। সো এই যে সেন্টেন্স দ্বারা যদি একটা আবেগ বোঝায় বা একটা আনন্দিত হয়ে গেছে দিনটা দেখে, তাহলে এই আনন্দের যে আবেগটা প্রকাশ করা হলো, এটা হচ্ছে একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এবং আমরা এই চিহ্নটা দেখে বুঝে নিব যে এটা হচ্ছে নোট এক্সক্লামেশন থাকলে আমরা বুঝবো এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। যেমন হাউ নাইস ইউ আর, যেমন তুমি মানে তুমি কত সুন্দর, মানে তোমার বিষয়, চেহারাটার বিষয় আমি হচ্ছে বলতেছি। তোমাকে দেখে আমি আসলে সারপ্রাইজড হয়ে গেছি, তুমি এত সুন্দর। মানে এই যে আবেগটা প্রকাশ করতেছি, আমার ভিতরের আবেগ প্রকাশ করতেছি, এবং শেষে আমি হচ্ছে দেখেন নোট অফ এক্সক্লামেশন দিচ্ছি। এই নোট অফ এক্সক্লামেশন যদি আমরা সেন্টেন্সের মধ্যে শেষে বা হচ্ছে অনেক সময় একটা শব্দের পরে, মানে হচ্ছে একটা ইন্টারজেকশনের পরেও থাকতে পারে। মানে আপনি সেন্টেন্সের মধ্যে যেখানেই দেখেন না কেন আপনি ওটাকে ধরে নিতে পারবেন যে এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, শেষে থাকতে পারে বা হচ্ছে একটা শব্দের পরে থাকতে পারে। ওকে, এই হচ্ছে আমাদের সেন্টেন্সগুলো সম্পর্কে জানা, ৫ প্রকারের সেন্টেন্স, সেটা আমরা বুঝে ফেলছি। এবার বিভিন্ন চাকরির পরীক্ষায় সেন্টেন্স থেকে ঠিক কী কী প্রশ্ন এসেছিল, তো সেগুলো আমরা আলোচনা করব। আইডেন্টিফাই দ্য সেন্টেন্স, মানে দ্যাটস রিয়েলি স্টানিং। এই যে একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটা আসলে কি অ্যাসার্টিভ নাকি ইম্পারেটিভ নাকি এক্সক্লামেটরি নাকি ইন্টারোগেটিভ, এটা বোঝার উপায় হচ্ছে আমরা জানি যে এই যে দ্যাটস মানে দ্যাট ইজ, তাহলে এখানে ইজ আছে মানে কি ভার্ব আছে। তো ভার্বের আগে কে থাকে, সাবজেক্ট থাকে, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। ভার্বের আগে হচ্ছে নাউন বা প্রোনাউন থাকে, তাহলে এটা হচ্ছে প্রোনাউন। তাহলে দ্যাট ইজ, দ্যাট ইজ রিয়েলি স্টানিং, তাহলে এই যে নাউন বা প্রোনাউন দিয়ে শুরু হলো এবং এরপরে হচ্ছে ভার্ব আসলো, সাবজেক্টের পরে ভার্ব থাকে শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সে। তাহলে দ্যাটস রিয়েলি স্টানিং এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমাদের অ্যান্সারটা হবে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। ইম্পারেটিভ কেন হবে না, এটা ভার্ব দিয়ে শুরু হয়। এক্সক্লামেটরি কেন হবে না, এই সেন্টেন্সের মধ্যে কি নোট অফ এক্সক্লামেশন আছে, নেই। আর ইন্টারোগেটিভ কেন হবে না, এর মধ্যে কি নোট অফ ইন্টারোগেশন আছে, সেটাও নেই। তাহলে এটাও হবে না, এটাও হবে না, ইম্পারেটিভও হবে না। দ্য কারেক্ট অ্যান্সার ইজ অ্যাসার্টিভ। তাহলে স্পিক দ্য ট্রুথ, মানে সত্য কথা বলো। এই যে আদেশ দেওয়া বা উপদেশ দিচ্ছে যে সত্য কথা বলো, তাহলে যেই সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ বোঝায়, অনুরোধ বোঝায়, সেই সেন্টেন্সগুলোকে কি বলা হয়, ইম্পারেটিভ সেন্টেন্স। আরেকটা বিষয়, আমি বাংলা বুঝলাম না কিন্তু আমি ভার্ব চিনি, এটা কি হয়েছে, ভার্ব দিয়ে শুরু হয়েছে, স্পিক দ্য ট্রুথ। এই যে ভার্ব দিয়ে শুরু হলো, ভার্ব দিয়ে শুরু হওয়া যে কোনো সেন্টেন্সই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, যেটা ভার্ব দিয়ে শুরু হয়। অ্যাসার্টিভ কিন্তু সাবজেক্ট দিয়ে শুরু হয়। এক্সক্লামেটরিতে কিন্তু এই নোট অফ এক্সক্লামেশন থাকে যা এর মধ্যে নাই। ইন্টারগেটিভে কিন্তু নোট অফ ইন্টারোগেশন থাকে যা এর মধ্যে নাই। তাহলে সেন্টেন্সটা কি, স্পিক দ্য ট্রুথ সেন্টেন্সটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে আসি হচ্ছে আরও ২টা কোশ্চেন আমাদের কাছে আছে। যেমন হচ্ছে গো দেয়ার অ্যাটনস, মানে হচ্ছে এই যে সেন্টেন্সটা সেটা হলো এই যে গো দিয়ে কিন্তু শুরু হয়েছে।
এরপরে অ্যাডভার্ব বা যা ইচ্ছা থাকে থাকুক, বাট ভার্ব দিয়ে শুরু হয়েছে। ভার্ব দিয়ে শুরু হলে আমরা কিছুক্ষণ আগেই বললাম, ভার্ব দিয়ে শুরু হলে সেই সেন্টেন্সটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ কী দিয়ে শুরু হয়? সাবজেক্ট দিয়ে শুরু হয়। এক্সক্লামেটরিতে কী থাকে? একটা নোট অফ এক্সক্লামেশন থাকবে। ইন্টারোগেটিভেতে কী থাকে? নোট অফ ইন্টারোগেশন থাকবে। আর অবজেক্টিভে হচ্ছে আমরা জানি ইচ্ছা পোষণ করা হয় বা মে দিয়ে শুরু হয়, বাট এখানে এরকম এরকম কোনো কিছুই নাই। এখানে জাস্ট একটু আদেশ করা হয়েছে। তো আদেশ বা উপদেশ থাকলে কি বোঝায়? ইম্পারেটিভ বোঝায়। ওকে, আমরা যদি এর পরবর্তী সেন্টেন্সটা দেখি, হাউ চার্মিং দ্য সাইট ইজ। আচ্ছা, একটা দৃশ্য দেখে হচ্ছে মানে খুবই খুশি হয়ে যাচ্ছে বা আনন্দিত হচ্ছে, তার বিবরণ দিচ্ছে। এখন এই যে অবাক হয়ে যাচ্ছে, একটা আবেগ প্রকাশ করতে, চার্মিংটা হচ্ছে একটা আবেগ। হাউ চার্মিং মানে এই যে আবেগ প্রকাশ করতেছে, এই আবেগ প্রকাশ করে যেই সেন্টেন্স সেটা হচ্ছে কি এক্সক্লামেটরি সেন্টেন্স। আবার হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সে কি থাকে? এই যে এক্সক্লামেটরি সেন্টেন্সে কিন্তু সব দেখা যায় যে হচ্ছে নোট অফ এক্সক্লামেশন থাকে, তো সেটা কিন্তু অলরেডি আছে এখানে, তার মানে এটা অবশ্যই এক্সক্লামেটরি সেন্টেন্স। আরেকটা বিষয় বলে রাখি, এক্সক্লামেটরি সেন্টেন্সে কিন্তু নোট অফ এক্সক্লামেশনের আগে ভার্ব থাকে। এই দেখেন ভার্ব আছে, নোট অফ এক্সক্লামেশনের আগে কি থাকে? ভার্ব থাকে, এবং ভার্বের আগে সাবজেক্ট থাকে। এই দা সাইডটা হচ্ছে সাবজেক্ট, এরপরে হচ্ছে ভার্ব। মানে এক্সক্লামেটরিতে শেষে যদি আপনি সাবজেক্ট পান, তারপরে আপনি ভার্ব পাবেন, এবং তারপরে হচ্ছে আপনি নোট অফ এক্সক্লামেশনটা পাবেন। এটা হচ্ছে ম্যাক্সিমাম এক্সক্লামেটরি সেন্টেন্সের কিন্তু একটা কমন স্ট্রাকচার। তাহলে কিছুক্ষণ আগে যা বললাম সেটাই দেখেন এখানে আছে। হোয়াট বিউটিফুল আইস, মানে চোখটা অনেক বেশি সুন্দর। চোখের বিষয় মানে চোখের সৌন্দর্য দেখে কেউ সারপ্রাইজড হচ্ছে, তখন এই যে আবেগটা প্রকাশ করতেছে চোখ দেখে, তার মানে এটা কি সেন্টেন্স? এটা অবশ্যই এক্সক্লামেটরি সেন্টেন্স। আর কি চিহ্ন দেওয়া আছে? নোট অফ এক্সক্লামেশন চিহ্ন দেওয়া আছে। তার মানে এই চিহ্ন থাকলে আমরা কি বলি? এক্সক্লামেটরি সেন্টেন্স। তার মানে আমি শিওর কিন্তু হোয়াট বিউটিফুল আইস এটা কিন্তু একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এখন কিছুক্ষণ আগে বললাম যে এক্সক্লামেটরি সেন্টেন্সে এই যে শেষে যে নোট অফ এক্সক্লামেশন থাকে, তার আগে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নোট অফ এক্সক্লামেশন থাকে। এটা একটা কমন স্ট্রাকচার, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নোট অফ এক্সক্লামেশন। তাহলে আমরা এখানে তো তাই বসবে, সাবজেক্ট বসবে, ভার্ব বসবে এবং নোট অফ এক্সক্লামেশন বসবে। তাহলে আমরা দেখি তো যে এটা কি সাবজেক্ট দাস নাকি শি? দাস তো ভার্ব, শি সাবজেক্ট। মানে শি হচ্ছে নাউন অথবা প্রোনাউন, মানে শি হচ্ছে প্রোনাউন, মানে কোনো একটা মেয়ের নামের পরিবর্তে বসছে, নাউনের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে প্রোনাউন। তাহলে ডাস তো ভার্ব, তাহলে ভার্বের পরে সাবজেক্ট, এখানে তো লেখা আছে সাবজেক্টের পরে ভার্ব, তাহলে এটা হচ্ছে না। এটাও ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে এটাও হচ্ছে না। অ্যাজ ভার্ব, শি সাবজেক্ট, তাহলে ভার্বের পরে সাবজেক্ট, তাহলে এটাও হচ্ছে না। এই যে শি সাবজেক্ট আর হ্যাজ হচ্ছে ভার্ব, তাহলে সাবজেক্টের পরে ভার্ব থাকবে, এরপরে হবে নোট অফ এক্সক্লামেশন, তাহলেই সেটি এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে হোয়াট বিউটিফুল আইজ শি হ্যাজ, এটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। আমরা একটা কুইজ রেখেছি, সেটা হলো বাট মি নো বাটস, এটা আসলে কি ধরনের সেন্টেন্স? আপনারা এই ভিডিও নিচে কমেন্ট করবেন যদি সব কিছু বোঝেন, যে বাট মি নো বাটস এটা আসলে কি ধরনের সেন্টেন্স। এটা কি অ্যাসার্টিভ নাকি ইন্টারোগেটিভ নাকি ইম্পারেটিভ নাকি এক্সক্লামেটরি, মানে কোন টাইপের এটা একটা সেন্টেন্স? সবাই কমেন্ট করে জানান। আর সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং সেন্টেন্স সম্পর্কে এই পুরো ক্লাসটা দেখার জন্য।